আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 1.1 এই চ্যাপ্টারটি করাবো। তবে এই চ্যাপ্টারটি করানোর আগে আমি আগেও এই চ্যাপ্টারটির কিছু ধারণা দিয়েছিলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে করতে হবে, তারপরে আপনার মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, এইসব জিনিসগুলো আমি বুঝিয়েছিলাম। আজকে আমি জাস্ট শুধুমাত্র 1.1 অধ্যায়ের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আমি গত ক্লাসেও হয়তো বা কিছু ধারণা দিয়েছিলাম। জাস্ট ওই কথাগুলোর উপর ভিত্তি করে আজকে কয়েকটি অঙ্ক করাবো। এবং হয়তো বা আপনাদেরকে গত ক্লাসে যারা অনলাইন ক্লাসটি দেখেছিলেন তারা থেকে আমি কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। ওই বাড়ি কাজটি কে করেছো আমি জানি না, তবে যারা বাড়ি কাজটি করো নাই তারা এই অনলাইন ক্লাসটি দেখে বাড়ি কাজটি করে নেবেন আশা করি। তাহলে এখন আমরা প্রশ্নটা হচ্ছে, নিচের কোন সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে প্রশ্নে বলে দেওয়া আছে কোন সংখ্যাগুলোকে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই প্রশ্নের মধ্যে দুটো জিনিস লেখা আছে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম, আর আরেকটি আছে আপনার গুণ অথবা ভাগ, যেটাই থাকে। তাহলে এই টাইপসের অঙ্কগুলোকে আপনার যে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে, আগে প্রশ্ন দেখবেন কি লেখা আছে, ক্ষুদ্রতম সংখ্যা লেখা আছে কিনা, তারপর দেখবেন গুণ অথবা ভাগ লেখা আছে কিনা। যদি প্রশ্নটা এরকম হয় যে 121, কথার কথা 121কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই কথাটা যদি বলে তাহলে আমাকে প্রশ্ন আগে দেখতে হবে ক্ষুদ্রতম কথাটা লেখা আছে কিনা, তারপর দেখতে হবে গুণ অথবা ভাগ এই কথাটা লেখা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ওই নিয়মে করব, ঠিক আছে। তাহলে আমাদেরকে একটি অঙ্ক দেওয়া আছে, সেটি হচ্ছে 147। এটি হচ্ছে আপনাদের 3-এর ক, 147 এটি দেওয়া আছে। এটাকে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি যেহেতু বললামই, যেহেতু ক্ষুদ্রতম এবং গুণ অথবা ভাগ এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমাকে এই প্রসেসে, মানে আমরা গত ক্লাসে এই টাইপসের কিছু গুণনীয়কের সাহায্যে মানে আমরা বর্গমূল বের করেছিলাম গুণনীয়কের সাহায্যে। তাহলে আমরা দেখব যে আজকে যে এইটা যেহেতু কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করতে বলছে, যেহেতু ক্ষুদ্রতম এবং গুণ এই কথাটা লেখা আছে তাহলে আমাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমার 3 দিয়ে ভাগ যায়, দেখবো 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 2 27, 3 9 27, 49, তো 7 7। তাহলে সুতরাং 147 সমান 3 গুণ 7 গুণ 7। যেহেতু 7 দুটো আছে তাহলে 3 গুণ 7 গুণ 7, 3 গুণ 7 স্কোয়ার। তাহলে যেহেতু দুটি 7 আমাদের কাছে আছে সেহেতু আমরা 7 স্কোয়ার লিখলাম। এখন 7 স্কোয়ার লেখার পরে এখন আমাদেরকে এমন একটি সংখ্যা দেখাতে হবে, বের করতে হবে যে সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করতে পারি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এখানে 7-এর উপরে স্কোয়ার আছে, 3-এর উপরে স্কোয়ার নাই। যদি দুটার উপরেই যদি স্কোয়ার থাকে তাহলে আমি বলবো যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু এটা 3-এর উপরে স্কোয়ার নেই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমাদের লিখতে হবে যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তাহলে আমার কথা হচ্ছে এই সংখ্যাটা এখন পূর্ণবর্গ না। কেন পূর্ণবর্গ না? কারণ এখানে 3-এর উপরে স্কোয়ার নাই। তাহলে আমি একটু আগে বললাম যদি 3 আরেকটা থাকতো তাহলে এখানে 3-এর উপরে স্কোয়ার হতো। তাহলে আমি যদি এই 3-এর উপরে স্কোয়ার আনতে যাই বা আনার চেষ্টা করি তাহলে অবশ্যই এখানে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে উক্ত সংখ্যাটিকে
3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর 3। তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এই পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আসেন আমরা তারপরের অঙ্কটা দেখি। তারপরের অঙ্কটি বলেছে 384। তারপরের অঙ্কটি হচ্ছে 384, খ নম্বর। খ নম্বর 384। তাহলে একইভাবে প্রশ্ন একই, কোন ক্ষুদ্রতম এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে প্রথমে আমরা যদি 2 দ্বারা দেখি তাহলে 2 একে 2, 18, হ্যাঁ 2 দ্বারা ভাগ যাবে। 2 দ্বারা করলে 2 একে 2, 2 একে 2, 1, 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার যদি 2 দ্বারা করি তাহলে 9 দুগুণে 18, হ্যাঁ 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 96। আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে 4 দুগুণে 8, 1, তারপর 4 দুগুণে 8, 1, 16, তাহলে 8 দুগুণে 16, 48। তাহলে এখানে আসবে 24 দুগুণে 48, 2 দিয়ে করলে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3। তাহলে যেহেতু সুতরাং 384 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 গুণ 3। তাহলে দেখো তোমরা, আমরা যদি এই দুটাকে একসাথে নেই তাহলে 2 গুণ 2, এই দুটাকে যদি একসাথে নেই তাহলে 2 গুণ 2, আবার যদি এই দুটাকে একসাথে নেই তাহলে 2 গুণ 2। তাহলে 2 আর 3 এটা আলাদা হয়ে গেল। তাহলে 2 স্কয়ার গুণ 2 স্কয়ার গুণ 2 স্কয়ার গুণ 2 গুণ 3। তার মানে এই দুইটা সংখ্যার উপরে আমার কি নেই, স্কয়ার। যেহেতু স্কয়ার নেই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কি করতে হবে, আগের মতো কথাটা লিখতে হবে। যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়, উক্ত সংখ্যাটিকে উক্ত সংখ্যাটিকে 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর হবে 6। তাহলে এভাবে করে তোমরা লাস্টের মানে 1-3 নম্বরের যে গ এবং খ আছে এটা তোমাদের বাড়ির কাজ। তাহলে 3-এর গ ঘ এই দুটো তোমাদের HW। এবার আমরা 4 নম্বর দেখব। তাহলে 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে প্রশ্ন বলেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে একটু আগে আমি বললাম একই অঙ্ক, এখানে গুণ বলুক অথবা ভাগ বলুক, যেটাই বলুক না কেন আমাকে এই পদ্ধতিতেই বের করতে হবে। শুধু আমি খেয়াল রাখবো ওখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে কিনা। তাহলে তোমাদের 4-এর 1 2 3, 4-এর ক খ গ এটাও তোমাদের বাড়ির কাজ। 4-এর ক খ গ এটাও তোমাদের বাড়ির কাজ, একই নিয়ম অঙ্ক। এবার আমরা 6 নম্বর করব। ছয় নম্বরে প্রশ্ন বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
তার মানে প্রশ্নে বলেছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 4639 এই সংখ্যাটা থেকে, এই সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম মানে কতটুকু আর কতটুকু সংখ্যা, সেটা 10 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, কোনটা বিয়োগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে এই সংখ্যাটা পূর্ণবর্গ না। তাহলে যেহেতু এখানে গুণও বলা নাই, ভাগ বলা নাই, তাহলে গুণ এবং ভাগ বাদে অন্য যে কোনো কিছু বলবে সেক্ষেত্রে আমাকে ভাগ পদ্ধতিতে যে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয় সেই প্রসেসে যাব আমরা। তাহলে 4, 6, 3, 9 দুইটা। এবার 46-এর পরে মানে 46-এর আগে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা থেকে আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাটা এটার থেকে ছোট অথবা এটার সমান। আবার ওটাকে আমার মানে বর্গ করলে বা বর্গমূল করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে যদি আমি বর্গ করি তাহলে আবার আগের সংখ্যাটা চলে আসবে। মানে কথাটা বোঝাচ্ছে এরকম, যদি আমি মনে করো 45 নিলাম, তাহলে 45কে ভেঙে লেখা যাবে এমন একটা সংখ্যা বলো। যেমন আমি যদি বলি 9, তাহলে 5 নং 45, তাহলে দুইটা আলাদা আলাদা সংখ্যা, একই জাতীয় সংখ্যা না। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে প্রথমে 2 থেকে শুরু করার জন্য। তাহলে আমরা যদি 2 নেই তাহলে 2 দুগুণে 4, এটার থেকে অনেক ছোট, তাহলে আর নিব না। 3 নিব, 3 3 9, তাও এটা অনেক থেকে ছোট। তারপর 4 নিব, 4 4 16, তাও অনেক থেকে ছোট, এটার থেকে অনেক ছোট। তারপরে নিব আমরা 5 5 5 25, তাও অনেক ছোট। তারপর 6 নিব, 6 6 36, এটা দেখতেছি এটার থেকে অনেক ছোট। তারপর আমরা 7-এ যাবো, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য আমরা 7 নিতে পারবো না, সেই জন্য আমাদের কথা নিতে হবে 6। তাহলে 6 6 36, তাহলে 36 নিলে এখানে আসবে 10, এখানে টান। তাহলে আমি বলেছিলাম এই 6 যেটা থাকবে সেই 6-এর ডাবলটা নিতে হবে আমাকে। 6-এর ডাবল মানে 6কে 2 দ্বারা গুণ করতে হবে। 6কে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, ঠিক আছে। এখন 12 এটার মধ্যে যায় না, তাহলে এটা নেমে আসবে। এখন এখানে 12-র পরে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা নেওয়ার কারণে ওটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটার থেকে ছোট আসবে অথবা সমান আসবে, কিন্তু কখনোই বড় হইতে পারবে না, এমন একটা সংখ্যা নিতে হবে। তাহলে আমি যদি 12-র পরে যদি আমি 3 নেই, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। 3 3 9, 3 দুগুণে 6, 3। তারপর আমি যদি 12-র পরে যদি 4 নেই, তাহলে 4 দ্বারা গুণ, 4 4 16, হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, 496। তারপরে যদি আমি 6 নেই, তাহলে 6 দ্বারা গুণ, 6 6 36, হাতের 3, 6 দুগুণে 12, 3 15, 5, হাতের 1 7, তাও হচ্ছে না। তাহলে আমি 7 যদি নেই, তাহলে 7 দ্বারা গুণ, 7 7 49, 9, হাতের 4, 7 দুগুণে 14, 14 আর 4 14 18, 18 8, হাতের 1 এত। তাহলে যদি আমি 8 নেই, তাহলে 8 দ্বারা গুণ, 8 8 64, 4, হাতের 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, 22 এর 2, হাতের 2, 1024। তাহলে 1024, তার মানে আমি যদি আরেকটা ঘর বাড়াই তাহলে বেশি বড় হয়ে যাবে। তাহলে আমি এটাই নিলাম 1024। তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, 9 থেকে 4 বাদ দিলে 5, 3 থেকে 1 বাদ দিলে, তাহলে 15। তাহলে বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। কেন? কারণ এটার শেষে অবশিষ্ট থেকে যাচ্ছে 15। তাহলে যেহেতু 15 সংখ্যাটা অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে সেই 15 সংখ্যাটাই হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা থেকে আমরা যদি এই সংখ্যাটা বাদ দেই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আগের মতোই লিখবো, যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়, অবশিষ্ট বা ভাগশেষ 15 রয়েছে।
তাহলে আমাকে প্রশ্নে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করলে, তাহলে উক্ত সংখ্যা থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর 15। কারণ তোমরা দেখো, আমি যদি এই 4639 থেকে 4639 থেকে যদি 15 বাদ দেই, তাহলে 9 4 2 6 4, তাহলে দেখো আমরা 46 থেকে যদি 36 বাদ দিই 10, তাহলে উপরে রয়ে যাবে এই 24, এই 39 4 24, 24টা নামবে, তাহলে 8 দ্বারা করে 24 মিলে যাচ্ছে, তাহলে 1024 মিলে যাচ্ছে, এটাই ঠিক আছে। তাহলে আগের অঙ্কটা থেকে এই অঙ্কটার তফাৎটা কি? আগের অঙ্কটাতে আমাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে, তো সেই জন্য আমরা মৌলিক গণনা একটু সাহায্য করছিলাম। আর এই প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করলে, বিয়োগ অথবা যোগ এই কথাটা যদি বলা থাকে ক্ষুদ্রতম সংখ্যার সাথে, তাহলে বুঝতে হবে আপনাদেরকে এই ভাগ পদ্ধতিতেই এই বর্গমূল সংখ্যাটা বের করতে হবে। তাহলে সেম ভাবে আপনাদেরকে একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে যে 6 নম্বরে যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা আসবে। তাহলে এটা আমরা দেখি। 6 নম্বর বলেছে 5605 এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 5605 এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে স্বাভাবিক নিয়মে প্রথমে আমরা 5605 দুইটা, তাহলে আমরা প্রথমে 6 দিয়ে করি 7 7 49 18 64, তাহলে 7 7 49, 7 7 49, তাহলে 49 50 51 52 53 54 55 56 7। এবার এই 7কে 2 দ্বারা গুণ করলে 14, তাহলে 14টা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 0 5টা নেমে আসলো। তাহলে 14 পরে যদি আমি 3 নেই, তাহলে 3 দ্বারা গুণ, 3 3 9, 3 4 12, 2 হাতের 1, 3 আগে 4। যদি 4 নেই, 4 দ্বারা গুণ, 4 4 16 হাতের 1, 4 4 16 আগে 17, 7 হাতের 1, 5 576। 5 দ্বারা নিলাম, 5 হাতে করছে 5 হাজার 2, 5 4 হাজার 20, 2 22, 2 হাতে 2 7 725। তার মানে এখানে 4 দ্বারাই নিতে হবে, 4 576। তাহলে 5 থেকে 6 বাদ দিলে 9 হাতের 1 2 1 129, তার মানে 129 অবশিষ্ট আছে। এখন প্রশ্ন হলো এই 129টা তো তাহলে আমরা যদি বিয়োগ করতো, মানে এর আগের অঙ্কটাতে 6 নম্বরের পরিবর্তে 5 নম্বর অঙ্ক যদি আমরা ধরি, তাহলে 5 নম্বর অঙ্কে ছিল যে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু এখানে যোগের কথা বলছে। যদি বিয়োগের কথা বলতো তাহলে আমরা এই সংখ্যাটা এই সংখ্যা থেকে বাদ দিয়ে দিতাম। যেহেতু যোগ বলে দিছে, তাহলে এটা যোগ করলে হয়তো বা সংখ্যাটা আরো বড় হবে, বড় হয়ে গিয়ে এই মানটা নাও আসতে পারে। কারণ স্বাভাবিক, আমি যদি 5605 এর সাথে যদি 129 যোগ করি, তাহলে সংখ্যাটা আরো বড় হয়ে যাচ্ছে। তো সংখ্যাটা যদি বড় হয়ে যায়, তাহলে এখানে হয়তো অবশিষ্ট আরো একটা থাকার সম্ভাবনা বেশি। তাহলে এটা কি নির্ণয় করব? যেহেতু 129 অবশিষ্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার যদি করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে যে এই টাইপসের অঙ্কগুলোতে মাথায় রাখবেন, সবসময় মনে রাখবেন, যদি যোগ করো এই কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে এই যে ভাগফল যেটা আসছে, এই ভাগফলের সাথে সবসময় এক যোগ করবো। আগে কথাটা লিখি আমরা, সংখ্যাটি পূর্ণবর্গ নয়, যেহেতু 129 অবশিষ্ট আছে, সেহেতু
যেহেতু 5605 এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং 74 যোগ 1 সমান 75। যদি যোগ এই কথাটা উল্লেখ থাকে ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে যোগ কথাটা বললে আমার এটার সাথে আরো 1 যোগ করে 75। তারপরে আমরা 75 গুণ 75 গুণ করলে কত আসে একটু দেখি। 5625 আসবে। তাহলে 5625 না, তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5625 বিয়োগ 5605, তার মানে 20। তাহলে আপনি এই 5625 সাথে যদি আপনি আরো 20 যোগ করেন তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা শুধুমাত্র তখনই হবে যখন আপনাকে কোনো একটা সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে এই কথাটা যদি উল্লেখ করে তাহলে এই নিয়মে যেতে হবে আপনাকে। তার মানে আপনার ভাগফল যেটা আসবে সেটার সাথে 1 যোগ করে এটাকে বর্গ করতে হবে, বর্গ করলে এই মানটা আসবে। এবার এই মানটা থেকে এই মানটা বাদ দিলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই হচ্ছে এটার উত্তর। আর যদি বিয়োগ করতে বলে তাহলে আমার এখানে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটাই হচ্ছে উত্তর, কারণ এই ভাগশেষটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এটাই হচ্ছে অঙ্ক। আপনারা বাসার মধ্যে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, আর বেশি বেশি করে অঙ্কগুলো করার চেষ্টা করবেন, কারণ স্বাভাবিক আপনারা যদি অঙ্কগুলো প্র্যাকটিস না করেন তাহলে স্বাভাবিকভাবে ভুলে যাবেন। আর ভুলে গেলে তো মনে করেন আবার অঙ্কগুলো আপনাদের স্কুলে করতে হবে, স্কুল যদি খুলে তাহলে, আর না খুললে তো কিছু করার নেই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।